ওকে, তাহলে আমরা আসি এই মুহূর্তে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাসে। আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস পেজ কীভাবে আমরা ফেসবুক অ্যাডসের জন্য ক্রিয়েট করতে পারি এবং সেট আপ করতে পারি এবং অ্যাক্সেস কীভাবে আমরা এক্সচেঞ্জ করব, সেই বিষয়টা আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম, তাই না? আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে যে আমরা বিজনেস ম্যানেজারের যে বাকি সেটিং পার্টটুকু আছে, যে আমরা কীভাবে বিজনেস ম্যানেজারের যে বাকি অংশের সেট আপটুকু আছে সেই বিষয়গুলো আমরা দেখব, এবং সেই সাথে আমরা কীভাবে ক্যাম্পেইন অবজেক্টিভ, যে আমরা কী কী ক্যাম্পেইন করতে পারি ফেসবুক অ্যাডসের মাধ্যমে, সেই ক্যাম্পেইন অবজেক্টিভগুলো নিয়েও আমাদের আজকে কথা হবে। আপনাদের পেজ ক্রিয়েটেন্স টাইপের হোমওয়ার্ক তো খুবই ইজি হোমওয়ার্ক, তাই না? এখানে হোমওয়ার্ক না দেখি। ওকে, তাহলে এটা হলো কি ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টের নাম সাধারণত বিজনেস ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকে। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজার যাচ্ছি। বিজনেস ম্যানেজার আমাদের এখানে অনেকগুলো আছে, আমরা একটা যে কোনো একটা বিজনেস ম্যানেজার যাই। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এক্সচেঞ্জ করা এবং বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ অ্যাড করা, এই বিষয়বস্তুগুলো ক্লিয়ার? আচ্ছা, ওকে, এই হলো আমাদের বিজনেস ম্যানেজার, যেটা দিয়ে আমরা আজকে বাকি অংশগুলো দেখব। তাহলে আমরা ইউজার থেকে অ্যাক্সেস এক্সচেঞ্জ করব, আমরা শুধুমাত্র পিপল থেকে করব। পার্টনার সিস্টেমে যে আমাদের প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন আছে সেগুলো নিয়ে কথা বলবো, যেগুলো প্রয়োজন একদমই নেই সেগুলো নিয়ে আমাদের কথা হবে না, সেগুলো স্কিপ করে যাবো, ওগুলো লাগবে না। তারপরে হলো পেজ আমরা এই বিজনেস ম্যানেজারের মধ্যে একাধিক বিজনেস পেজ অ্যাড করতে পারি। যেমন একটা ক্লায়েন্টের একাধিক বিজনেস পেজ থাকতে পারে, কিন্তু একটা ক্লায়েন্টের একটাই ফেসবুক অ্যাকাউন্ট, তার ফেসবুক অ্যাকাউন্ট একাধিক নেই, কিন্তু তার বিজনেস একাধিক আছে। তাহলে সে কী করতে পারে, ওই ফেসবুক অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার থাকবে এবং ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তারা একাধিক বিজনেসের জন্য একাধিক বিজনেস পেজ সে ক্রিয়েট করবে। দেন এই বিজনেস ম্যানেজার দিয়েই সেই একাধিক বিজনেসের জন্য ক্যাম্পেইনও করতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা পেজ এখানে অলরেডি আমরা অ্যাড করা কীভাবে করতে হয় আমরা এটা নিয়ে জানি। অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার দুই ধরনের, একটা হলো ভেরিফাইড বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আনভেরিফাইড। আমরা যদি এই বিজনেস ম্যানেজারটাকে যদি ভেরিফাইড করতে চাই তাহলে আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। তো কোনো ক্লায়েন্ট আপনাকে তার বিজনেসের ট্রেড লাইসেন্স আমাদের দিবে না, তো যার কারণে আমাদের ভেরিফাইড এই অপশনটা আমাদের দেখার সুযোগ হয় না। তো আমরা মার্কেটপ্লেসের বাইরে যত ক্লায়েন্টই পাই না কেন 95 থেকে 98% ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার পাবো আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে আমরা ডেইলি $50 স্পেন্ড করতে পারবো ফেসবুক অ্যাডসে। আর যদি আমাদের $50 উপরে যদি স্পেন্ড করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড বিজনেস ম্যানেজারে আমরা আনলিমিটেড স্পেন্ড করতে পারি। তো যেহেতু আসলে মার্কেটপ্লেস বাইরে 95% থেকে 98% ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আনভেরিফাইডে পাওয়া যায়, তো এখানে কোনো টেনশনের কিছু নাই। যদি ক্লায়েন্টের $50 উপরে যে ক্লায়েন্টগুলো স্পেন্ড করে সাধারণত তাদের বিজনেস ম্যানেজার অলরেডি ভেরিফাইডই থাকবে। যেমন আমি আমার লাইফে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড পাইছিলাম, একটা ক্লায়েন্টের অলরেডি সেই ভেরিফাইড বিজনেস ম্যানেজার নিয়েই আমার কাছে আসছে, কারণ তারা অনেক বড় বিজনেস। তো এই নিয়ে টেনশনের কিছু নাই আর কি। তাহলে আর ভেরিফাইড বিজনেস ম্যানেজারে আমরা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আগে যে ফেসবুক যারা যেমন আমাদের সময় যেমন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম, ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা 3 থেকে 4টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারছিলাম। তো অ্যাড অ্যাকাউন্ট একাধিক হলে যে সুবিধা আর একাধিক না হলে যে অসুবিধা, বিষয়টা এরকম না। এই একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েও আপনি মাল্টিপল বিজনেসের জন্য ক্যাম্পেইন করতে পারবেন, কিন্তু $50 লিমিট, ডেইলি $50। তাহলে প্রতিদিন $50, এইভাবে আপনি মান্থলি যত হয় তত আপনি স্পেন্ড করতে পারবেন। আচ্ছা, এখানে বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের কখনোই লাগবে না। অ্যাপস আমরা অ্যাড করব যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল ক্যাম্পেইন করব, তখন ওই অ্যাপসটা আমরা এখানে অ্যাড করব। এই যে অ্যাপসে ক্লিক করে ডান দিকে অ্যাডে ক্লিক করে কানেক্ট অ্যান অ্যাপ আইডি, কিন্তু আমাদের কি বলতেছে কানেক্ট অ্যান অ্যাপ। আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যাপের কিন্তু একটা আইডি থাকে, আপনার ক্লায়েন্ট সে আইডি দিয়ে দিবে, সেই আইডিটা কপি করে এখানে পেস্ট করে আপনি অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবার আমরা ফেসবুক বিজনেস পেজে অ্যাড করি, সেম প্রসেস। তো যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার একটি অ্যাপস আছে আমি ইনস্টল বৃদ্ধি করতে চাই, তাহলে ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করবেন গুগল অ্যাডসের কথা। ফেসবুক অ্যাডসের অ্যাপস ইনস্টল ক্যাম্পেইনগুলো সাধারণত ফেসবুক অ্যাডসে আমার লাইফে এখন পর্যন্ত আমি কোনো ক্লায়েন্টের পাইনি। একটা পেয়েছিলাম, ক্লায়েন্ট বলছিল যে আমার কোনটা করলে ভালো হবে, ফেসবুক অ্যাডস করলে ভালো হবে না গুগল অ্যাডস করলে ভালো হবে। অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ফেসবুক অ্যাডসের থেকে গুগল অ্যাডস ক্যাম্পেইন করাটা বেটার। তো আমি ক্লায়েন্টকে বলেছিলাম গুগল অ্যাডস, ক্লায়েন্ট গুগল অ্যাডস করছে। তো এই আর কি বিষয়।
তারপরে হচ্ছে কমার্স অ্যাকাউন্ট নেমে পরে কথা হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের কেন অ্যাড করতে হবে এটা তো আমরা অলরেডি জানি। তাহলে আমরা কোথায় অ্যাড করব? ফেসবুক বিজনেস পেজে অ্যাড করব। আমরা এখানে আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, আমাদের যদি বিজনেস পেজে থাকে আমরা এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্স নিয়ে আমাদের কথা হবে আরও 4 থেকে 5টা ক্লাস পর। হ্যাঁ, এটা ডাটা সোর্সের এই টপিকগুলো, পিক্সেল কী জিনিস, কীভাবে কাজ করে, এটা নিয়ে আমাদের 5টা ক্লাসের পর কথা হবে। ঠিক আছে, আপাতত স্কিপ করে গেলাম। আমরা আবার এখানে ব্যাক করব। কিছু বললেন? আচ্ছা, রিকোয়েস্ট আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, ব্র্যান্ড সেফটি আর ডাটা সোর্স আর ব্র্যান্ড সেফটি নিয়ে আমরা ওই একই দিনে কথা হবে। ইন্টিগ্রেশন আমাদের কাজে লাগবে না, বিলিং অ্যান্ড পেমেন্ট কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট টপিক, যে ফেসবুক অ্যাডসের মাধ্যমে যে আমরা ক্যাম্পেইন করব, ফেসবুকে টাকা দিতে হবে না। তো টাকা দিতে গেলে যে প্রসেসটা, সেই প্রসেসটা আমাদের এখান থেকে সম্পূর্ণ হয়। তো আমরা যদি বিলিং অ্যান্ড পেমেন্ট যদি এখানে ক্লিক করি, আমি যে একটা ট্যাব নিয়ে ওপেন করে নিই, তাহলে দেখেন পাশে ওপেন হয়ে গেল। একটা বিজনেস ম্যানেজারে 2 জায়গায় কার্ড অ্যাড করা যায়, একটা হলো বিজনেস ম্যানেজারের মধ্যে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। যদি আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করি, তাহলে বিজনেস ম্যানেজারে যে কার্ডটা অ্যাড করব, ওই কার্ড দিয়ে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টের জন্য ওই একটা কার্ডই যথেষ্ট। আর যদি আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ডটা অ্যাড করেন, তাহলে যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন ওই কার্ডটা ওই অ্যাড অ্যাকাউন্টের জন্যই, মানে আপনাকে বলে ওটা সীমাবদ্ধতা। ঠিক আছে, এই জন্য আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি কার্ডটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করে দাও। সেটা কীভাবে? এই জাস্ট বিজনেস ম্যানেজার ওপেন করো, বিজনেস ম্যানেজার ওপেন করে নিচের দিকে সেটিং বারে একদম নিচের দিকে চলে এসে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করো, অথবা আপনি ক্লায়েন্টকে এই ইউআরএলটা সেন্ড করবেন। যদি অনেক ক্লায়েন্ট আপনাকে কার্ড দিবে, কার্ডের নাম্বার, কার্ড হোল্ডার নেম, কার্ড পিন, যে এক্সপায়ার ডেট থাকে এবং সিভিভি কোড থাকে, এগুলো অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়। আর যদি ক্লায়েন্ট না দেয়, তাহলে জাস্ট ক্লায়েন্টকে বলতে হবে যে আপনাকে গাইড করতে হবে যে তুমি বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করে দেন এখানে চলে আসলো, এখানে আসলে এই যে অ্যাড পেমেন্ট, এইখানে যদি অ্যাড করে তাহলে কিন্তু এটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আর এই যে পেমেন্ট মেথড, এখানে যদি সে ক্লিক করে দেন এখানে অ্যাড করে, তাহলে এটা বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাবে। তো আপনি জানেন এটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করলে সুবিধা কী আর অসুবিধাটা কী, এটা আপনার মধ্যে থাক। ক্লায়েন্ট এখানে করুক আর এখানে করুক, এক জায়গায় করে দিলেই হবে। ভাই একটু, ও আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট আসলে এই জায়গায় এসে ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারে করুক বা অ্যাড অ্যাকাউন্টে করুক, আসলে সেই বিষয়ে মাথা ব্যথা নিয়েন না। বাট আপনাকে যদি ক্লায়েন্ট তার কার্ডের ডিটেলসটা দেয়, আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে করিয়ে, ঠিক আছে? কারণ এই যে বিষয়গুলো, যে অ্যাড অ্যাকাউন্টে করলে সুবিধা কী আর বিজনেস ম্যানেজারের মধ্যে করলে অসুবিধাটা কী, এইসব আসলে ক্লায়েন্টকে বললে আসলে ক্লায়েন্টই কনফিউজড হয়ে যাবে। তো অত দরকার নেই, ক্লায়েন্ট এই জায়গায় ক্লায়েন্টকে নিয়ে এসে ক্লায়েন্ট এখানে ক্লিক করে করুক, এখানে অ্যাড করুক, অথবা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে করুক, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা কীভাবে অ্যাড করবো সরাসরি সেটা দেখি। তাহলে আমি পেমেন্ট মেথডে ক্লিক করলাম, পেমেন্ট মেথডে ক্লিক করার পর অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করলে আমরা যে দেশের কার্ড, সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে হচ্ছে ওই কার্ডের কারেন্সি, যে ফেসবুকে যে আমরা পেমেন্ট করবো কোন কারেন্সিতে, তা কার্ডের মধ্যে যে কারেন্সি থাকবে সেটা। আর এখানে যদি আপনাদের কারো বিজনেস থাকে এবং ইন ফিউচারে যদি বিজনেস আপনারা করা যদি প্রিপারেশন এরকম চিন্তা যদি থাকে আপনাদের মাথায়, তাহলে আপনারা ফেসবুক অ্যাডস করতে গেলে আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। আর এই ডুয়েল কারেন্সি কার্ড আপনারা যে কোনো ব্যাংক থেকে, যেমন ইসলামী ব্যাংক থেকেও আপনারা নিতে পারেন। আর ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে আপনাদের পাসপোর্ট থাকতে হবে, কারণ পাসপোর্টের এগেনিস্টেই মূলত ডুয়েল কারেন্সি কার্ডটা ব্যাংক আপনাকে দেবে। আর পাসপোর্ট আপনি যদি না থাকে, তাহলে আসলে ডুয়েল কারেন্সি কার্ড আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? আর এখন আপনার পাসপোর্টে আপনার ভাইয়ের পাসপোর্ট আছে, আপনার ভাইয়ের দিয়েও আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা তুলতে পারবেন এবং ওই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কান্ট্রি দিলাম, এখানে আমরা কারেন্সিটা দিলাম, দেন এখানে এটা সিলেক্টেড থাকবে। নেক্সটে ক্লিক করলে আমাদের নেম অন কার্ড, যার নামে কার্ডটা, মানে কার্ড হোল্ডার নেম এখানে দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, মান্থলি ইয়ারলি ডেট দিতে হবে এবং সিভিভি কোড, কার্ডের মধ্যে 3 ডিজিট একটা কোড থাকে সেটা। এগুলো ক্লায়েন্ট আপনাকে অনেক ক্লায়েন্ট দিয়ে দেয়, আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে সে এখানে আসলে সে নিজেই পারবে, ঠিক আছে? আর একটা কার্ড আপনি মাল্টিপল বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই
আচ্ছা, তাহলে কার্ডের বিষয়টা আমরা কীভাবে অ্যাড করতে হয় সেটা বুঝলাম। আর পেমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে এখানে যেটা থাকবে সেটা হলো আপনার কোন তারিখে কত ডলার আপনার ফেসবুক কর্তন করলো, যে ট্রানজ্যাকশনাল যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে ধাপে ধাপে থাকবে, ডেট ওয়াইজ কত ডলার, ঠিক আছে, এই বিষয়গুলো। আচ্ছা, নিউজ পেজেস আমাদের দরকার নেই, অ্যাড পার্টনারশিপ আমাদের প্রয়োজন পড়বে না, সিকিউরিটি সেন্টার এটাও আমাদের প্রয়োজন নেই, নোটিফিকেশনের প্রয়োজন নেই, সেট আপ গাইড আর মতো দেখবই ফেসবুক অ্যাডসটা কীভাবে কী করতে হয়, আমরা এখান থেকেও আমাদের এটা প্রয়োজন নেই, বিজনেস অ্যাসেটের প্রয়োজন নেই, অথরাইজেশন এখান থেকে মূলত ভেরিফিকেশনটা করতে হবে। যেহেতু আমাদের কোনো ক্লায়েন্ট আসলে ট্রেড লাইসেন্সটা দিবে না, তার বিজনেসের ট্রেড লাইসেন্স আপনাকে দিবেই না, তো এই ক্ষেত্রে আমরা ওই বিজনেস ম্যানেজার ভেরিফাইডের প্রসেসটা আমরা আসলে দেখতে পারি না, ঠিক আছে। বিজনেস ম্যানেজারটা যদি কখন নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, আমরা যদি এখানে ক্লিক করি, কোথায় যা দেখি, ক্লিক করার পর গো টু বিজনেস ম্যানেজার সেটিং, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের বিজনেস সেটিংয়ের মধ্যে আমাদের নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতে পারবো যে আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড কি আনভেরিফাইড এবং অ্যাড ক্রিয়েশন লিমিটটা কীরকম, এই জিনিসের দিকে আসে। আগের ভার্সনটা ছিল এটা ওল্ড ভার্সন, আর এখন নতুনটা নিয়ে আসছে। যাই হোক, আমরা যদি বিজনেস ইনফোতে ক্লিক করি, যদি কখনো যেমন এই বিজনেস ম্যানেজারটা আমাদের ফেসবুক আইডি মানে আমরা ক্রিয়েট করছি, এখন ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজার দেওয়ার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা যদি এই বিজনেস ম্যানেজার যদি ক্লায়েন্টকে দিয়ে দিই, তাহলে বিজনেস ম্যানেজার নাম আপনাকে পরিবর্তন করে দেওয়া লাগবে, কারণ তার বিজনেসের নামটা আপনাকে এখানে বসাই দিতে হবে। সেটা কীভাবে? এইটা হলো বিজনেস ম্যানেজার নাম যেটা আমাদের বর্তমান আছে। এখন এই নামটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট এডিটে ক্লিক করে আমরা নামটা পরিবর্তন করে জাস্ট সেভে ক্লিক করলে পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনি যদি এই বিজনেস ম্যানেজার যদি ক্লায়েন্টকে দিতে চান, ক্লায়েন্ট নেবে, এটা তো আপনার নাই বিজনেস ম্যানেজার। যদিও বা এটা আসলে এইটা যদি ক্লায়েন্ট ইউজ করে, ক্লায়েন্টের এখানে কোনো সমস্যা নেই, তবু ক্লায়েন্ট মানবে না, যে নাম হলে ভিন্ন, আমি কীভাবে এটা ইউজ করবো, এই বিষয়টা সেই রকম। তাহলে আমরা চেঞ্জ করতেই পারি। এই জায়গায় দেখেন ভেরিফাইড আনভেরিফাইড স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, যে আনভেরিফাইড, এবং অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিট একটাই, তাহলে একটাই ক্রিয়েট করা যাবে, আর একটা ক্রিয়েট করা যাবে না। আর এইখানে হচ্ছে লিগ্যাল বিজনেস নেম, এইখানে আমরা যদি এডিটে ক্লিক করি, এখানে বিজনেসের নাম নিতে হয়, কান্ট্রি দিতে হয়, স্টেট অ্যাড্রেস, যদি অনেক বড় অ্যাড্রেস হয় তাহলে এখানে দিয়ে কিছু অংশ এখানে দিতে পারি, সিটি, পোস্টাল কোড যেটাকে আমরা জিপ কোড বলি, দেন ফোন নাম্বার, দেন তার ওয়েবসাইট, ট্যাক্স আইডি যদি থাকে সেক্ষেত্রে এটা, ওই যে আমরা বিন নাম্বার বিষয়ে কথা বলছিলাম না, বিন নাম্বার বিষয়ে মানে কথা বললাম না, বিন নাম্বার, ও ওই বেসে কথা আছে। বিন নাম্বারটা হচ্ছে যে এখানে ট্যাক্স আইডি মূলত বিন নাম্বার। বিষয়টা হচ্ছে যে ফেসবুক আমরা যখন বাংলাদেশ থেকে যদি ক্যাম্পেইনগুলো করি, আমাদের কাছ থেকে 30% ট্যাক্স কেটে নেয়। আমরা যত ডলার স্পেন্ড করবো সেখান থেকে 30% কাটবে ফেসবুক। এটা যদি আপনি ফেসবুককে না দিতে চান তাহলে ট্যাক্স আইডিটা দিতে হয়। আর ট্যাক্স আইডিটা যদি আপনি নিতে চান, আপনাকে ওই যে কর অফিস থেকে এগুলো আপনার বিজনেসের ভেরিফিকেশন করে দেন, তারপর ওরা আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে যাদের আপনাদের বিজনেস নাই, কিন্তু আপনি ধরেন যে আপনার একটা কোনো ভাই ব্রাদারের একটা ক্যাম্পেইন করতেছেন, বা আপনার নিজের একটা পেজ আছে সেটাকে ডেভেলপ করার জন্য আপনি ক্যাম্পেইন করতেছেন, সেক্ষেত্রে তো ফেসবুক ট্যাক্স কাটবেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাংলাদেশ থেকে অনেকে বিন নাম্বার সেল করে, যেমন 250 টাকায় বিন নাম্বার পাওয়া যায়। বিন নাম্বার টিন সার্টিফিকেটের মাধ্যমে বিন নাম্বারটাকে কালেক্ট করতে হয় আর কি। হ্যাঁ, তো ওই বিন নাম্বারটা 250 টাকায় পাওয়া যাবে যদি, যেমন আমি পার্সোনালি ইউজ করি। যদি কখনো লাগে ইন ফিউচারে এরকম, তাহলে আমাকে জানেন, আমি ওর ইনফরমেশন দেবো, ওর কাছ থেকে আপনারা নিতে পারবেন। দেন ওটা দিলে আপনারা ওই 30% যে ট্যাক্সটা সেটা আপনাকে আর ফেসবুকে দিতে হবে না। তো এটা আপনারা মনে করেন যে আপনি $2-5 যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে 30% এটা খুব বেশি একটা বড় না। যখন আপনি $100 স্পেন্ড করবেন, তখন কিন্তু ওই 30% কিন্তু অনেক টাকা কেটে যাবে। তো যাই হোক, আশা করি সেটা বুঝলেন। কার্ড থাকতে হবে না বাংলাদেশের, যেমন এখানে কারেন্সি তো বিডিটিও আছে, ফেসবুক অ্যাডসে কিন্তু বিডিটি কারেন্সি তো পেমেন্ট করা যায়। কিন্তু এই বিডিটি কারেন্সির যে কার্ডগুলো সাধারণত যেমন যে ডাচ বাংলা ব্যাংক দেয়, তো এই কার্ডগুলো দিয়ে কিছুদিন অ্যাড চলার মানে কয়েক ঘন্টা চলার পর বন্ধ হয়ে যায়, মানে ঝামেলা করে আর কি। এই জন্য আমি ঝামেলার দিকে আপনাদের সাজেস্ট করতেছি না। বা ডুয়েল কারেন্সি কার্ড হলে আসলে ঝামেলা নেই, আপনার ব্যাংকের সাথে দৌড়াদৌড়ি করতে হবে না। আর এই বিডিটির এই কার্ডগুলো সাধারণত খুব সমস্যায় ফেলে দেয় আমাদের। কার্ডে টাকা আছে, অথচ ফেসবুক বলতেছে কার্ড ঠিক নাই, মানে কার্ডের ইস্যু দেখায়, তুমি কন্ট্যাক্ট করো, ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করো, এই আবিজাবির মধ্যে পড়ে যেতে হয়। তো এটা খুবই আসলে ঝামেলাদায়ক একটি বিষয়। তাহলে আমরা বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড না ভেরিফাইড সেটা বুঝবো কীভাবে? এই জায়গায় আমাদের ভেরিফাইড বা আনভেরিফাইড দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে এসে আমরা যদি অনেক সময় অনেক ক্লায়েন্ট
আপনাকে আপনাকে আপনার দ্বারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করায় নিছে 6 মাস 1 বছর 2 বছর হয়ে যায়, তা সে আপনাকে তার বিজনেস ম্যানেজার থেকে আর রিমুভ করে না। যেমন আমি আমার লাইফে এরকম একটা ক্লায়েন্টও পেয়েছিলাম যে আসলে ক্লায়েন্টের দোষ তো না, দোষ হয়েছে আমার। দোষটা ছিল এরকম, মানে একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার লাগবে, এখন ওই মুহূর্তে আসলে বিজনেস ম্যানেজার নাই, আমার কাছে নাই, কিন্তু একটা এখন ক্লায়েন্টকে দিতে হবে। তখন আমি এবার করেছিলাম কি, ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার দিয়ে আবার ক্লায়েন্টকে দিয়ে দিয়েছিলাম। তো এরকম আসলে মাঝে মধ্যে এরকম হয় অনেক সময় যে আপনার ক্লায়েন্ট অনেক সময় আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনাকে অ্যাক্সেস রিমুভ না করে দেয়, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি বিজনেস ম্যানেজারের মধ্যে যদি কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আপনি ফেসে যাবেন, কারণ আপনি অ্যাক্সেসের মধ্যে আছেন। এখন হতে পারে ওখানে মাল্টিপল ইউজার আছে, কে না কে কী করছে, এখন আপনি মনে করতে পারেন আমার কাছে অ্যাক্সেস আছে, দেখি আমার বিজনেসের জন্য আমি ক্যাম্পেইন করি একটা। বিষয়টা কিন্তু এরকম অনেকে করে, ঠিক আছে, যে দেখি এটা $5 একটা ক্যাম্পেইন করি। না না না, এটা আসলে অ্যাকচুয়ালি তার বিজনেসের আমার মানে বিজনেস ম্যানেজারের আমাকে সে অ্যাডমিন বানিয়ে দিয়েছিল। বিষয়টা আসলে আমি এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমি চাই না আপনারাও এই কাজটা করেন আর কি। এটা আসলে আমি একটা ক্লায়েন্টের সাথে আমি স্ক্যামিং করে ফেলছিলাম আর কি, মানে ওর বিজনেস ম্যানেজার ওকে রিমুভ করে দিছি, রিমুভ করে দিয়ে বিজনেস ম্যানেজার আরেকজনকে দিছি। এখন ও আবার 7 মাস কি 1 বছর পর, মেবি 1 বছর পর আমার কাছে আসছে, কী ব্যাপার আমার বিজনেস ম্যানেজার কই। এখন ওর কাছে নোটিফিকেশন গেছে 1 বছর আগে, সে 1 বছর পরে আসছে আমার কাছে। যাই হোক, এটা কোনোভাবে আমি ম্যানেজ করছি আর কি। সে ফাইবারে কমপ্লেন জানাতে চাইছিল, পরে আমি আসলে বলেছিলাম ওকে যে দেখো এটা এরকম হবে যে কোনো একজন ভদ্রলোক তোমার অ্যাকাউন্টে হ্যাক করে এই কাজটা করে ফেলছে আর কি। আসলে এই কাজটা আসলে মানে আর কেউ করতে দেয় না, মানে এটা আসলে টোটালি আসলে রং হয়ে গেছে তার সাথে আর কি। আর ক্লায়েন্ট আসলে বোকা টাইপের ছিল, তো যার কারণে মেরে নিছে আর কি। নাহলে ফাইবারে যদি ও একবার রিপোর্টটা দিত, তাহলে আমার ফাইবার আইডিটা চলে যেত। তো এই কাজটা করা যাবে না আর কি, যাই আমি ভুলবশত করে ফেলছিলাম। তো আপনারা পরে যে আমি হয়তো বেঁচে গেছি, কিন্তু আপনারা হয়তো নাও বাঁচতে পারেন, এই আর কি বিষয়। এই জন্য এই ভুলটা করেন না আর কি, কারণ এই ধরনের অপরচুনিটি মাঝে মাঝে আসবে আপনাদের ক্ষেত্রেও। কি ক্লায়েন্ট অ্যাডমিন দিছে, সেটা কাজ করছে 6 মাস হয়েছে, সেটা এখনও আমাকে অ্যাক্সেস রিমুভ করে দিচ্ছে না, দেখি তাকে রিমুভই করে দিই। কিন্তু এগুলো আসলে করাটা ঠিক হবে না, কারণ আর এটা ওই বিজনেস ম্যানেজারটা আসলে ওর এরকম ছিল না, ওটা একটা জাস্ট সে একটা স্টুডিওর একটা ইয়ে ছিল, মিউজিক স্টুডিওর ডিরেক্টর, বুঝতে পারছেন। মানে বিভিন্ন অকেশনগুলোতে ওই 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 মানে ওর যে তোমার গাছ বিভিন্ন কনসার্টের যে ইয়েগুলো থাকে না, আর সরঞ্জামগুলো থাকে, এগুলো সে ভাড়া দেয়, এই ধরনের ছিল। সে খুব বেশি একটা বড় বিজনেস ছিল না, তার ওখানে খুব একটা সমস্যা হয়নি, পরবর্তীতে সে ম্যানেজ করতে পারছে। আর তাহলে আমরা ক্লায়েন্টকে কাজ শেষ, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেছে, কাজ শেষ। আমি তার বিজনেস ম্যানেজার থেকে সে আমাকে রিমুভ করতেছে না, আমি চাইলে আমি নিজেই রিমুভ করতে পারবো। সেটা কীভাবে, এই যে লিভ ডিএম ব্যাস, এই যদি আপনি এখানে ক্লিক করেন, এই বিজনেস ম্যানেজার থেকে আপনি নিজেই লিভ হবেন, কিন্তু ক্লায়েন্ট থেকেই যাবে। এটা হলো এই প্রসেস। আর এই বিজনেস ম্যানেজারটা পার্মানেন্টলি ডিলিট করা যাবে, এই যে উপরের দিকে পার্মানেন্টলি ডিলিট বিজনেস। আপনি যদি চান এই বিজনেস ম্যানেজারটা ফেসবুক আইডি থেকে রিমুভ করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করে আপনাকে রিমুভ করতে হবে। তবে এটা আসলে আমাদের প্রয়োজন নেই, বিজনেস ম্যানেজার আমাদের অ্যাকাউন্টে থাকলে কোনো ক্ষতি নাই, আমরা কেন ডিলিট করবো। আচ্ছা, তো হ্যাঁ, ক্লায়েন্টের কাছে ডিলিট হয়ে যাবে, অবশ্যই ক্লায়েন্টের কাছে ডিলিট হয়ে যাবে। না না, ওটা না, বিষয়টা আমি বলতেছিলাম যে এই বিজনেস ম্যানেজারটা যদি আপনি চাচ্ছেন না, আপনার এটা অহেতুক হয়ে গেছে, ধরেন যে মাল্টিপল হয়ে গেছে, এটা আপনার পরবর্তীতে প্রয়োজন পড়বে না আপনি মনে করতেছেন, তাহলে আপনি চাইলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট বিজনেস এখানে ক্লিক করে এটা রিমুভও করতে পারেন। তখন এটা আপনার ফেসবুক আইডিতে রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে ওই যে ভূতের মতো হয়ে যাবে আর কি, খালি সে ঘুরি বেড়াবে, কিন্তু কোনো মালিকানা থাকতেছে না, এই আর কি বিষয়। আচ্ছা, তো এই হলো বিজনেস ম্যানেজার সেটিংয়ের এই বিষয়বস্তুগুলো যেটা আমাদের প্রয়োজন, সেটা নিয়ে আমরা কথা বললাম। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানকার একটু কথা আছে। অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ের কাজ হলো যে আপনি যে ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজারটা দিচ্ছেন, তাহলে আমরা যখন এই বিজনেস ম্যানেজারটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতেছি, মানে বাংলাদেশ থেকে তৈরি করলাম, তাহলে কারেন্সি কিন্তু বিডিটি হয়ে আছে, অথবা আপনার কান্ট্রিটা কিন্তু বাংলাদেশ হয়ে আছে। হয়তো যদি আপনি ক্রিয়েট করার সময় যদি আপনি ইউএসডি রাখেন, তাহলে ইউএসডি থাকবে, আর কান্ট্রি কিন্তু বাংলাদেশ হয়ে আছে। যদি আমার নিচের দিকে একটু আসি, দেখেন পেমেন্ট সেটিং, এই জায়গায় দেখেন, এই যে অ্যাড্রেস বাংলাদেশ, কারেন্সি হলো বাংলাদেশি টাকা। তাহলে এই বিজনেস ম্যানেজার যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে তো তার কারেন্সি দিতে হবে এবং কান্ট্রিটাও তার দিতে হবে, তা না হলে তো ক্লায়েন্টের কার্ড হয়েছে আপনার ইউরো, এখন সে তো আর এই
কারেন্সি বাংলাদেশি টাকা পেমেন্ট করবে না, সেক্ষেত্রে অবশ্যই এটাকে আপনাকে চেঞ্জ করে দেবো। তাহলে কীভাবে চেঞ্জ করে দেবো? এই জায়গায় এসে আমরা তার কান্ট্রিটা দিয়ে দেবো, ক্লায়েন্টের কান্ট্রি দেবো, এখানে কারেন্সি দিয়ে দেবো তার, দেন এখানে তার দেশের টাইম জোনটা দেবো, দিয়ে তার বিজনেসের নামটা দেবো, এখানে তার বিজনেসের অ্যাড্রেসটা দেবো, তার সিটি, টাউন, জিপ কোড দিয়ে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে এবং কান্ট্রিটাও চেঞ্জ হয়ে যাবে। এভাবে ক্লায়েন্টকে দিতে হয়। ফেসবুকের সার্ভিস দিতে গেলে অনেক সময় ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজার দিতে হয়, সেক্ষেত্রে আমরা টাকা নেবো তার কাছ থেকে $20, $25, $30, $50 নেওয়া যায় ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা চার্জ। ক্লায়েন্টটা দিতে বাধ্য, কারণ তার বিজনেসের জন্য এটা প্রয়োজন, সে নেবে। আর এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড এটা অ্যাড করার সিস্টেম, যেটা আমরা ওই বিজনেস মেসেজ থেকে দেখতে পারি। এই আর অ্যাড অ্যাকাউন্টে যদি কখনো ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে, সেটাও আপনি সেটা করতে পারবেন। এই যে ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট, তাই ভুল করে এখানে আমাদের ক্লিক করার দরকার নেই, কারণ অ্যাড অ্যাকাউন্টে যদি ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে তো আপনি ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করতে পারবেন না। এই তাহলে মোটামুটি আমাদের এই বিজনেস ম্যানেজার সেটিংস যতটুকু আমাদের ক্লায়েন্টের কাজগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন সবগুলো আমি দেখালাম। এখন আসেন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে চলে যাই। আর এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যদি ক্লিক করি তাহলে এই দিকে আমরা দুই একটা অপশন আরও পাবো। এখানে অ্যাডস ম্যানেজার, এখানে সেটিং, বিজনেস ম্যানেজার সেটিং, অডিয়েন্স, যেখান থেকে আমরা যে ক্যাম্পেইন করবো, ফেসবুক অ্যাডসে যে আমরা ক্যাম্পেইন করবো সেখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে হবে না, ক্রিয়েট করতে হবে, সেটা এখানে ইভেন্ট ম্যানেজার। এগুলো মূলত আসলে আমাদের নেক্সট আমাদের অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, তবু একটু বলে দিই। ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে যে আমরা ফেসবুকে অ্যাডস দিলাম, ফেসবুকে অ্যাডস দিয়ে আমাদের অ্যাডস থেকে কতজন মানুষ ওয়েবসাইটে গেল এবং কতটা প্রোডাক্ট পারচেজ হয়েছে, কতজন আমার পেজটা ভিউ করলো, এই যে ডাটাটা, এই ডাটাটা আমরা দেখতে পারবো এই ইভেন্ট ম্যানেজার থেকে। বিলিং অ্যান্ড পেমেন্টস, যেটা আমরা ওই বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করলাম, সেই প্রসেসটা এখানে। আর কমার্স অ্যাকাউন্টে আমাদের পরে কথা হবে। দেন ফাইনালি চলেন আমরা এখন ক্যাম্পেইন অবজেক্টিভগুলো নিয়ে পরিচিত হয়েছি, যে আমরা ফেসবুক অ্যাডসের মাধ্যমে কী কী ক্যাম্পেইন করতে পারি। দেন এখান থেকে যদি আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাডস ম্যানেজারটা প্লে হয়ে যাবে। তাহলে আমরা ক্যাম্পেইন করবো কোথা থেকে? বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা এই অ্যাডস ম্যানেজারের এই যে ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলছিলাম, বলিনি না? আচ্ছা, এইটা হলো আমরা যে ক্যাম্পেইনটা যে করব, ক্যাম্পেইন করার পর ক্যাম্পেইনের পারফরমেন্স কেমন হচ্ছে, রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা এখানে দেখতে পাবো অ্যাডস ম্যানেজারে। এটা হলো ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে কী কী দেখা যায় দেখেন। এটা হলো ক্যাম্পেইনের নাম, যে আমরা কী ক্যাম্পেইন করেছি সেই নাম দেখে বুঝতে পারবো যে এটা আমার কী ক্যাম্পেইন, ট্রাফিক, সেলস না লিড, সেটা আমরা এখানে দেখতে পারবো। ডেলিভারি, ক্যাম্পেইনটা এখন কোন পর্যায়ে আছে। ইনড্রাফট, মানে ক্যাম্পেইনটা সমাপ্ত হয়নি, তাই না, আমরা কিছু করে শেষ করে ফেলছিলাম, তার কারণে এটা ড্রাফট মোডে আছে। আমি যদি চাই এই ক্যাম্পেইনটা আমি গতকালে করেছিলাম, কারেন্ট চলে গেছে, আজকে বাকিটুকু করে পাবলিশ করবো, সেটাও করতে পারবো। এই জাস্ট এডিটে ক্লিক করলেই ক্যাম্পেইনের এডিট অপশনে চলে যাবো, সেখান থেকে আমরা আবার নতুন করে সেটিং সব কিছু করে পাবলিশ করে দিতে পারবো। তাহলে এই ডেলিভারি অপশনে ক্যাম্পেইনের ড্রাফটে আছে। যখন আপনি ক্যাম্পেইনটা সেট আপ করে যখন পাবলিশ করে দিবেন, তখন এখানে সঙ্গে সঙ্গে লেখা আসবে ইন রিভিউ। ইন রিভিউ লেখা আসলে আপনি বুঝবেন যে আপনার ক্যাম্পেইনটা ফেসবুক অথরিটি এখন রিভিউ করবে। এখন এই রিভিউর টাইম হচ্ছে পাবলিশ করার 24 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ফেসবুকের টিম আপনার ক্যাম্পেইনটা রিভিউ করবে। ফেসবুকের টার্মস অফ যে পলিসিগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সেগুলো অনুযায়ী আপনার ক্যাম্পেইনটা আপনি করেছেন কি না, যদি করে থাকেন দেন তারপর তারা অ্যাক্টিভ করে দেবে। তাহলে 24 ঘন্টা ক্যাম্পেইনটা কি রিভিউতে থাকে। আর যখন রিভিউ শেষ হয়ে যাবে তখন ফেসবুক অ্যাক্টিভ করে দিবে। যখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ক্যাম্পেইনটা মানুষের কাছে যাওয়া শুরু হয়ে গেছে। আর মাঝে মধ্যে এখানে দেখাবে লার্নিং কথা মাঝে মাঝে এখানে আসে। লার্নিং কথা তখন আসবে যদি আপনি ক্যাম্পেইনটা কখনো এডিট করেন, ক্যাম্পেইন কিছু অডিয়েন্স চেঞ্জ করছেন, লোকেশন চেঞ্জ করছেন, ইমেজ ভিডিও কোনো কিছু চেঞ্জ করার পর আবার পাবলিশ করে দিলেন। যখন এই পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লার্নিং কথা চলে আসে, মানে ফেসবুক মেশিন লার্নিং আবার আপনার এই ক্যাম্পেইন যেগুলো আপনি এডিট করলেন সেগুলো সে পড়ে আবার সে মানুষের কাছে চলে যাবে, এই আর কি বিষয়। আর যখন ক্যাম্পেইনটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কমপ্লিট দেখাবে। এই অ্যাকশন, এখানে অ্যাকশনে কিছু থাকবে না, অ্যাকশন তো না, এটা হচ্ছে অকশন। অকশনটা হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইনগুলো করি এগুলো মূলত অকশন প্রসেসে হয়। যেমন ওই যে আইপিএলে নিলাম হয়, যার টাকা যত বেশি সেই প্লেয়ারটা সে কিনতে পারে। বিষয়টা এরকমই এখানে, যে ফেসবুক একই নিশ নিয়ে একটা দেশে তো হাজার হাজার মানুষ ফেসবুক অ্যাড চালাচ্ছে। তাই এই যে কার অ্যাডটা আগে চলে যাবে, কার অ্যাডের রেজাল্টটা কেমন হবে, এই যে বিষয়টা, এটা অকশন প্রসেসে হয়। তার মানে এখানে কি যার টাকা বেশি তার অ্যাডের রেজাল্ট ভালো হবে, তার অ্যাডের সার্ভটা ভালো হবে, তার মানে সব কিছুই ভালো হবে আর কি। তো এটা অ্যাডের ইয়েটা অকশন প্রসেসে হয় আর কি। হ্যাঁ, তো বিড স্ট্র্যাটেজি এখানে দেখাবে। বিড স্ট্র্যাটেজিটা হলো যে আমরা যে রেজাল্টটা চাচ্ছি ফেসবুকে রেজাল্টটা আনতে
আমরা কি প্রসেসটা তাকে বলতেছি। যেমন এখানে বলতেছে হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম আমরা বিড স্ট্র্যাটেজি দিলাম। হাইয়েস্ট ভলিউম হলো যে ফেসবুক চেষ্টা করবে আমাকে যথেষ্ট ভালো রেজাল্টটা দেওয়ার। এই হাইয়েস্ট ভলিউমের ভিতরে আরও কথাবার্তা হবে। তাই এখানে বাজেট, যে আমাদের ক্যাম্পেইনের ডেলি বাজেট কত সেটা দেখাচ্ছে, সরি আমরা দেখাচ্ছি এটা লাইফ টাইম বাজেট। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্যাম্পেইনের যে বাজেটটা সেট করেছিলাম সেটা হলো লাইফ টাইম, এটা হলো ডেইলি, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। অ্যাক্টিভেশন সেটিংয়ে কিছু থাকবে না। রেজাল্ট এখানে দেখাবে যে আপনি যে ক্যাম্পেইন করেছিলেন, যেমন আমাদের যদি এটা ট্রাফিক ক্যাম্পেইন হয় তাহলে কতগুলো অ্যাডের মধ্যে ক্লিক করছে সেই রেজাল্ট এখানে দেখা যাবে। রিচ কতজন আমার অ্যাডটা দেখছে সেটা। ইমপ্রেশন হলো কতজনের কাছে আমার অ্যাড গেছে। রিচ আর ইমপ্রেশন বিষয়টা আর একটু আমি মনে বলেছিলাম, তাই না, তাহলে নতুন করে বলার দরকার নেই। কস্ট পার রেজাল্ট, আমার একটা রেজাল্ট আসতে কত টাকা খরচ হলো সেটা এখানে। অ্যামাউন্ট স্পেন্ড, টোটাল কত ডলার খরচ হলো, ঠিক আছে। অ্যান্ডস ইন্টস অনগোয়িং, মানে ক্যাম্পেইনটা এখনও চলমানই আছে, মানে এখনও কমপ্লিট হয়নি, শেষ হয়নি, এই আর কি। আর কিছু বিষয় আমাদের এই রেজাল্ট বা এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় জানার প্রয়োজন হয়। যেমন সিপিসি, কস্ট পার ক্লিক, আমার একটা ট্রাফিক যে আমার অ্যাডের মধ্যে ক্লিক করছে তার এগেনিস্টে কত টাকা খরচ হচ্ছে। তারপর হচ্ছে টোটাল লিঙ্ক ক্লিক, কতগুলো আমার অ্যাডের মধ্যে ক্লিক করলো, এই বিষয়গুলো ক্লায়েন্টরা জানতে চায়। সেক্ষেত্রে আমরা সেগুলো পাবো কোথা থেকে? সেগুলো পাবো হচ্ছে এই যে আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করার পর আমাদের কাস্টমাইজ কলামে যদি ক্লিক করি তাহলে আমরা ওই বিষয়গুলো দেখতে পারবো। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়গুলো নিতে হবে, এখান থেকে আমাদের অ্যাড সেট নেমের প্রয়োজন নেই, আমরা এটাকে রিমুভ করে দিই, অপশনেরকে রিমুভ করে দিই। বিডের সাথে থাকবে, লার্জ সিগনিফিকেন্ট দরকার নেই, অ্যাট্রিবিউশন সেটিং দরকার নেই, রেজাল্ট রিচ ইমপ্রেশন কস্ট পার রেজাল্ট কোয়ালিটি র্যাঙ্কিং দরকার নেই, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং দরকার নেই, কনভার্সন রেট র্যাঙ্কিং দরকার নেই, অ্যামাউন্ট স্পেন্ড থাক, ইন থাক, শিডিউল থাক, শিডিউল দরকার নেই। এখন এইখানে আমাদের আর কিছু নিতে হবে, এই যে ক্লিকস, আমার এর মধ্যে টোটাল কতগুলো ক্লিক করলো সেটা আমার জানা দরকার আছে। সিপিসি বলতে কস্ট পার ক্লিক, আমার অ্যাডের মধ্যে যে একজন ক্লিক করলো সেটাতে কত খরচ হয়েছে সেটা। সিটিআর, ক্লিক থ্রু কনভার্সন রেট এটাকে বলা হয়, যে 100 জনের কাছে গেলে কতজন অ্যাডের মধ্যে ক্লিক করলো সেটা। ক্লিক থ্রু রেট আমাদের এটা জানা দরকার আছে। তারপরে এই মূলত এই বিষয়গুলো নিচের দিকে আর এগুলো দরকার নেই, নিচের দিকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে এখন এই বিষয়গুলো এই যে এইদিকে ডান দিকে বের হচ্ছে, এই যে। কারণ ক্লায়েন্টকে যখন আপনি রেজাল্টটা সেন্ড করবেন, রেজাল্ট সেন্ড করতে মূলত ক্লায়েন্টকে জাস্ট স্ক্রিনশট দিলেই ক্লায়েন্টটা দেখে নেয়, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টা করতে পারি। তাহলে এখানে যে বিষয়গুলো আমাদের দরকার নেই, এখানে আমরা যদি এই পুরো ডিসপ্লেটা আমাদের তো ক্লায়েন্টকে দেখাতে হবে না, এই যে এইদিকে যে আরও আছে, তো এখন আমরা কীভাবে করতে পারি, জাস্ট এই দিকে আমরা ধরে এটা একটু ছোটো করে নিই যেন ভিতরের বিষয়গুলো দেখা যায়। এটা একটু ছোটো করে নিই, জাস্ট বোঝা গেলেই হলো, ঠিক আছে। বেড স্ট্যাটিসটা ছোটো করে নিলাম, আমরা কি বিষয়গুলো বুঝতে পারলাম? এভাবে ছোটো করে ভিতরেগুলোতে বের হয়ে আসলো, তাই না? তখন তো ক্লায়েন্টকে আমরা একটা ফুল স্ক্রিনশটের মাধ্যমে রেজাল্টটা ক্লায়েন্টকে দেখাতে পারবো। দেন আপনি এখন তো আরও যে বিষয়গুলো সেগুলো দেখা যাচ্ছে না, জাস্ট এটার জন্য কী করতে হবে, যদি স্ক্রিনটা ছোটো এটা ল্যাপটপের, এই যে আমরা একটু জুম আউট করে নিতে পারি, এই জুম আউট করে নিয়ে জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে আমরা সেন্ড করতে পারি। কারণ ক্লায়েন্ট খুব সহজে দেখতে পারবে যে রেজাল্টটা ক্যাম্পেইনের কী অবস্থায় আছে। আর ক্লায়েন্ট যদি তার মানে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যে ক্লায়েন্ট আমাকে দিবে, আমার কাছে থাকবে, ক্লায়েন্টও দেখতে পারবে রেজাল্টটা কেমন আসলো সেটা। তো ক্লায়েন্টের কাছেও তো অ্যাক্সেস আছে, ক্লায়েন্টও দেখতে পারবে, কিন্তু ক্লায়েন্ট আসলে ওইভাবে দেখতে চায় না, সে আপনার কাছে চাবে, তখন আপনি স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। বিষয়গুলো বুঝলাম, তাই না, এখানকার বিষয়গুলো। আর মাঝে মধ্যে এখানে আমরা যে রেজাল্টগুলো দেখতে পাই, আমরা এই যদি এখানে যদি ক্লিক করি, লাস্ট 7 ডে, লাস্ট 14 ডে, লাস্ট 30 ডে, এভাবে আমরা নিতে পারবো। এবং এর পাশাপাশি যদি কখনো বিজনেস ম্যানেজারের মধ্যে যদি কোনো ট্রাবল আপনি ধরা পড়ে, বা আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে ঠিকঠাক কাজ করতেছে না, অনেক সময় এরকম হয়, তাহলে এই যে 3 ডটে ক্লিক করে আপনি এটাকে রিসেট করতে পারেন, রিসেট অ্যাড ম্যানেজার, তাহলে নতুন করে আসবে। যেমন স্মার্টফোনগুলো মাঝে মাঝে কাজ করে না, এলোমেলো কাজ করে, হ্যাং হয়ে যায়, সেটাকে আমরা নতুন করে নিয়ে আসি, সেম প্রসেস এটাও এখানেও আছে। ওকে, এখন আসলে আমরা ভিতরের পার্টে চলে যাই। আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করে আমরা ক্যাম্পেইন করতে হয়। দেন এখন আমি যদি ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমাদের এখানে ক্যাম্পেইন অবজেক্টিভগুলো বের হয়ে গেল। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের এখানে ফেসবুক অ্যাডসের ক্যাম্পেইন অবজেক্টিভ হলো টোটাল 6টা। তাহলে কোন অবজেক্টিভ আমরা কখন করব, কী জন্য করব, বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেই। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে তুমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করো, তুমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করো, তুমি লিড ক্যাম্পেইন করো, এটা ক্লায়েন্ট কখনো বলে না। ক্লায়েন্ট বলবে তার চাওয়াটা, সে এটা চায়, আপনি তার জন্য কী করতে হবে সেটা আপনাকে করতে হবে। এখন আসেন কোনটার জন্য কী করবো সেই বিষয় নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা তখন করব নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোম্পানি, সেটা শুধু পরিচয়, মানে সেটা শুধু মানুষকে দেখাতে হবে। একটা নতুন প্রোডাক্ট আসলে কী থাকে, লক্ষ্য কী থাকে, মানুষের সাথে পরিচয় করে দেয়া, ওই প্রোডাক্টটা কেনার জন্য না। বিষয়টা তো এরকমই হয়, তাই না? মানুষের সাথে পরিচয় করে দেয়া। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট বলে আমার নতুন কোম্পানি, নতুন প্রোডাক্ট, আমি এখন চাচ্ছি এই প্রোডাক্ট বা এই কোম্পানিটার বিষয়বস্তুটা মানুষের সাথে পরিচয় করে দিতে, মানে মানুষকে দেখাতে চাই, এটাই আমার গোল, বা আমি শুধু প্রমোট করতে চাই, এটাই আমার গোল, তাহলে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে। ট্রাফিক ক্যাম্পেইন আমরা তখন করব, ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইট আছে, আমি চাই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসুক, এটা আমি চাই। তাহলে এই ট্রাফিক বলতে কোন ট্রাফিক বোঝাচ্ছে? অডিয়েন্স বা কাস্টমার। এই অনেকে আসলে বুঝতে ভুল করে আর কি, বলে যে রাস্তার ট্রাফিক। হ্যাঁ, তো এইখানকার ট্রাফিক হচ্ছে ওই ট্রাফিক যে অডিয়েন্সরা ফেসবুক তার ওয়েবসাইটের মধ্যে আসবে, এটা ক্লায়েন্টের গোল। তাহলে আমরা তখন ট্রাফিক ক্যাম্পেইন করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা তখন করব, ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট নেই কিন্তু সে প্রোডাক্ট সেল করতে চায়, সে চায় প্রোডাক্ট সেল করতে, কিন্তু তার কোনো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট থেকেই ক্যাম্পেইন করব। অথবা কোনো ক্লায়েন্ট যদি বলে যে তার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের মধ্যে লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে, তাহলেও আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। অথবা যদি কোনো ক্লায়েন্ট বলে তার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট আছে, সে এই পোস্টটা সে মানুষকে দেখাতে চায়, এবং মানুষ কি রিয়্যাক্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে কিনা, মানুষের পছন্দ হলো কিনা, পছন্দ হলে তো লাইক কমেন্ট করবে, সে সেটা দেখতে চায়, তখনও আমরা এঙ্গেজমেন্ট করব। আবার যদি কোনো ক্লায়েন্ট বলে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি মানুষকে দেখাতে চাই, সেক্ষেত্রেও আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। তাহলে প্রতিটা ক্যাম্পেইনের গোল আলাদা আলাদা হচ্ছে না? তারপরে লিড, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কাস্টমারের ইনফরমেশন দরকার, ফোন নাম্বার, জিমেল, তাদের অ্যাড্রেস, তাদের জব টাইটেল, এইসব দরকার, তখন আমাদের লিড ক্যাম্পেইন থেকে করতে হয়। লিড ক্যাম্পেইনগুলো সাধারণত ওই ধরনের বিজনেসগুলো হয় যেগুলো B2B বিজনেস। B2B বিজনেসের ক্ষেত্রে মূলত আমরা লিড ক্যাম্পেইনগুলো প্রয়োজন পড়ে। যেমন ধরেন যে B2B বিজনেস বলতে এক বিজনেসের সাথে আর এক বিজনেসের মাধ্যমে বা তোমার যোগাযোগের মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেল হয়, যেমন আমরা যদি সহজে বলি, এই যে লিফটগুলো যে বিক্রি হয় বাসা বাড়িতে এবং বিভিন্ন শপিং কমপ্লেক্সে, লিফট দেখেন না, সেই লিফট তো কোনো দোকানে আমরা দেখতে পাই না, তাহলে তারা কিনে আনে কোথা থেকে? তাহলে যারা বিক্রি করে তারা খোঁজে যে কাদের লিফট দরকার, তাহলে তাদের যে খুঁজবে, তাদের সাথে যোগাযোগ করার তার ফোন নাম্বার দরকার আছে না, তার জিমেল দরকার আছে, তার নাম দরকার আছে, এইসব দরকার আছে। তো এই যে তথ্যগুলো আমরা যে কালেক্ট করবো, সেটা লিড ক্যাম্পেইন থেকে হবে। অ্যাপ প্রমোশন, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইনস্টল বৃদ্ধি করতে চাই, এটা যদি ক্লায়েন্টের গোল থাকে বা উদ্দেশ্য থাকে, তাহলে অ্যাপ প্রমোশন থেকে হবে। সেলস, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাই, তখন আমরা সেলস ক্যাম্পেইন করব। তাহলে এখানে একটা সহজ কথা বললাম যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাই ক্লায়েন্ট, তাহলে আমরা সেলস ক্যাম্পেইন করব। সেলস ক্যাম্পেইন করলেই সেলস হবে? সেলস ক্যাম্পেইন করলেই সেলস হয় না? বুঝি না। আচ্ছা, সেলস একটা ক্যাম্পেইনের সেলস ফানেলটা হলো, সেলস ফানেলটা নিয়ে একটু কথা বলি হালকা পাতলা, তারপরে আমরা সেলস ক্যাম্পেইন আবার ডিটেলসে কথা বলবো। একটা বিজনেসে প্রোডাক্ট সেল করার জন্য আমরা সেলস ক্যাম্পেইন করলেই প্রোডাক্ট সেল হয় না, তবে হবে যদি আপনার ব্র্যান্ড ভ্যালু যদি থাকে, ওই প্রোডাক্ট সবাই চেনে, আপনার বিজনেস সম্পর্কে সবাই চেনে, তাহলে অ্যাড গেলেই মানুষ কিনে নেবে। আবার ডিসকাউন্ট, একটা কিনলে 10টা ফ্রি, এইভাবে যদি ক্যাম্পেইন করা তাহলে তো মানুষ কিনবেই, তখন আর ব্র্যান্ড ভ্যালুর প্রয়োজন। আচ্ছা, তাহলে নর্মালি আমরা সেলস ক্যাম্পেইনের প্রসেসটা সাধারণত কীরকম হয়? প্রসেস হয় যে ভাই আপনার প্রোডাক্টের আগে মানুষকে পরিচিতি ঘটাতে হবে। আপনার ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে, সেই 10টা প্রোডাক্ট আপনার বিজনেসটা কেউ চেনে, নতুন বিজনেস, 6 মাস 1 বছর হয়েছে আপনি মার্কেটে আসলেন, 10 দিন হয়েছে, 1 মাস হয়েছে আপনি মার্কেটে আসলেন, তো কেউ চেনে না আপনাকে, আপনার প্রোডাক্টের সঙ্গে মানুষ জানে না, আপনার যে ট্রাস্টেড কতটুকু, আপনার ব্র্যান্ড কেমন, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এগুলো তো কেউ চেনে না, তাহলে মানুষ তো অবশ্যই কিনতে চাবে না। তাহলে প্রথমে কী করতে হয়? অ্যাওয়ারনেস দিয়ে ক্যাম্পেইন করতে হয়, মানে আগে আপনার ওই 10টা প্রোডাক্ট সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে মানুষকে জানান দিতে হবে। এই জানানটা আপনি 1 মাস ধরে জানালেন, মানে 1 মাস আপনার মানুষ আপনার শুধু প্রোডাক্টের অ্যাড দেখতেছে, আপনার ব্র্যান্ডের, আপনার কোম্পানি সম্পর্কে জানার অ্যাড দেখতেছে, এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনি মানুষকে জানাচ্ছেন, এই বিষয়টা আপনি 1 মাস করলেন। আচ্ছা, 1 মাস করার পর তারপরে আপনি চলে আসলেন ট্রাফিকে, একই অডিয়েন্স, যে অডিয়েন্স দিয়ে আপনি অ্যাওয়ারনেস করেছেন, ওই অডিয়েন্সটা সিলেক্ট করে আপনি ট্রাফিক করলেন।
তাহলে 1 মাস ধরে যে ব্যক্তিরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানলো, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, তারপর 1 মাস পর যদি তার কাছে আবার ক্যাম্পেইনগুলো যায়, তখন সে ওয়েবসাইটের মধ্যে আসবে না? আসবে কি না? কারণ আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন তখন কিন্তু কল টু অ্যাকশন বাটন ছিল না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কখনো কল টু অ্যাকশন বাটন হয় না, যেমন লার্ন মোর, শপ নাও, অর্ডার নাও, এই যে বাটনগুলো, এগুলো কিন্তু ছিল না। তাহলে যখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন করলাম তখন আমার ওই অ্যাডের মধ্যে লার্ন মোর বাটন থাকলো। কাস্টমার কী করলো, যাদের আমার এই প্রোডাক্টের প্রয়োজন তখন তারা লার্ন মোর বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে এসে এক্সপ্লোর করলো, আমার ওয়েবসাইটের মধ্যে কী প্রোডাক্ট, কোয়ালিটি কেমন, সব কিছু দেখলো। দেখার পর আপনি 1-1.5 মাস আপনি আবার ট্রাফিক ক্যাম্পেইন চালালেন, চালানোর পর আপনি এখন চলে যান সেলসে। তাহলে যে ব্যক্তিরা আপনি অ্যাওয়ারনেস করলেন, যে অডিয়েন্স সিলেক্ট করে, ওই অডিয়েন্স সিলেক্ট করে আপনি ট্রাফিক করলেন, আবার ট্রাফিক যে অডিয়েন্সটি দিয়ে করলেন ওই অডিয়েন্স সিলেক্ট করে আপনি সেলস করলেন। সেলস ক্যাম্পেইন রান করলে ফেসবুক চেষ্টা করবে যারা এই যে সকল ব্যক্তি আপনার ওয়েবসাইটের মধ্যে আসছে এবং আপনার অ্যাডের মধ্যে একটা অ্যাকশন নিছে, তখন ওই সকল ব্যক্তিদের মধ্যে আবার কারা প্রোডাক্ট কেনে। সবাই তো কেনে না ভাই। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে খালি হুদায় লাইক মারে, মানে না, অ্যাড আসলে একটা লাইক দেয়, মানে ওর অভ্যাস এটা আসলে। এর বিষয় তখন আবার ফেসবুক চেষ্টা করবে আপনার যে সকল ব্যক্তি আছে ওই সকল ব্যক্তি থেকে কারা অ্যাকশন নেয়, মানে কারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনে ফেসবুক অ্যাডসের মাধ্যমে, তখন তাদের কাছে আপনার প্রোডাক্ট আপনার অ্যাডটা চলে যায়, ফেসবুক সার্ভ করবে এই সেলস অ্যাডের মাধ্যমে। এখন সেখান থেকে আপনার 2000 মানুষ আপনার ওয়েবসাইটের মধ্যে আসছে, এসে 100 জন কিনছে, 2000 মানুষের মধ্যে 100 জন কিনছে, তাহলে 1900 জন মানুষ ব্যাক হয়েছে না? এই 1900 জন মানুষকে সিলেক্ট করে আমার রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা করব। যারা কি ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু কেনেনি, তার মানে তারা তো অবশ্যই প্রোডাক্টে ইন্টারেস্ট ছিল, যার কারণে ছিল বিধায় তো ওয়েবসাইটে আসছে কিন্তু কেনেনি, হয়তো এই মুহূর্তে টাকা নেই, বা আপনার অফারটা সে তাকে ভালো লাগেনি, বা আপনার যে প্রোডাক্টের যে ফিচার সেগুলো তার ভালো লাগেনি, বিভিন্ন কারণ থাকতে পারে। তখন আপনি আবার তাদের কাছে, আবার অনেক মানুষ আছে এই মুহূর্তে টাকা নেই, এই মুহূর্তে সময় নেই, কিন্তু ওয়েবসাইটে প্রোডাক্ট দেখে চলে গেছে, এরকম মানুষ অনেক থাকবে কিন্তু ওই 1900 জন অডিয়েন্সের মধ্যে। তখন ওই 1900 জন ব্যক্তি সিলেক্ট করে আবার রিমার্কেটিং ক্যাম্পেইন রান করলেন, তখন এই রিমার্কেটিং ক্যাম্পেইনটা তাদের কাছে যাবে যারা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে, শুধু তাদের কাছেই যাবে। আর শুধু যাবে বিষয়টা একবার যাবে না, মানে যখনই সে ফেসবুকে আসবে তখনই ওর কাছে ওই ক্যাম্পেইনটা যাবে, বারবার ধরে তার কাছে যাবে, সে বিরক্ত হতে সে পারচেস করেই ফেলবে। কি করবে কি না, শুধু বিরক্তর ক্ষেত্রে না, ক্যাম্পেইনটা সে অ্যাওয়ারনেসে দেখছে, সেই সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে সে জানলো, জানার পর ট্রাফিকে আসলো, ওয়েবসাইটে সে দেখলো, ফিচার দেখলো, প্রাইস দেখলো, কোয়ালিটি দেখলো, সব কিছু দেখছে। দেখার পর সেলসে আবার ক্যাম্পেইন দেখলো, ওয়েবসাইটে গেছে, কেনে নি, আবার তার কাছে ক্যাম্পেইন নিয়ে গেলেন। কারণ একটা মানুষ, আপনি যখন কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কেনেন, দেখলেই কিন্তু কেনেন না। তো এই বিষয়গুলো আসলে এই ধরনের প্রসেসে মূলত হয় আর কি। তা আমরা সেলস ক্যাম্পেইন রান করলেই মূলত সেলস হয় না। তবে ভাই তাহলে আমরা কোন প্রসেসে যাবো? একটা ক্লায়েন্ট যদি আমাদের বলে যে ভাই আমি প্রোডাক্টে সেল চাই, তাহলে কি আর তার জন্য কি আমরা অ্যাওয়ারনেস থেকে শুরু করব? এই ধরনের সময় আপনাকে কোনো অনেক ক্লায়েন্টই আপনাকে দিবে না। অ্যাওয়ারনেস করবেন 1 মাস, ট্রাফিক করবেন 1 মাস, সেলস করবেন 1 মাস, 3 মাস গেল, আবার রিমার্কেটিং করবেন 1 মাস, 4 মাস, এত সময় দিবে ক্লায়েন্ট? সাধারণত এত সময় ক্লায়েন্টরা দেয় না। মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো আমরা পাই, মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো পাই, এত সময় আসলে কেউ দেয় না। তবে ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে পারেন সেলসের প্রক্রিয়াটা কী, এটা যদি বোঝাতে পারেন তখন আপনাকে সময় দিতে সে বাধ্য। বুঝছি বিষয়গুলো? তো এগুলো যখন আমরা আস্তে আস্তে আরও বিষয় গভীরের দিকে যাবো না, এগুলো আস্তে আস্তে আপনারা বোঝাতে পারবেন ক্লায়েন্টকে। তাহলে আমরা কটায় শুরু করলাম? 1 ঘন্টা হলো কি? এখনো হয়নি। যদি মনে করেন যে এখন ক্লায়েন্ট আসলো, তার এখন 1 মাসের মধ্যে ক্যাম্পেইন শেষ করা দরকার, হ্যাঁ, তাকে অনেক চেষ্টা করছে, তার একটাই কথা, হয় বন্ধুরা অনেক বন্ধুগুলো দিয়ে পড়া, সেক্ষেত্রে আমার অ্যাকশন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করলেন এই টপিকের উপর। এটা খুবই ইফেক্টিভ কোশ্চেন, যে কারণে এই সময় এই বিষয়গুলো আমাদের কি হয়, তখন আমরা তার জন্য সরাসরি সেলসে চলে যাব। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সরাসরি সেলস ক্যাম্পেইনে চলে যাবো তার জন্য আমরা, তখন অ্যাওয়ারনেস হবে না, ইফেক্ট কম হবে না, আর সেলসে তো ইফেক্ট কম হবে। হ্যাঁ, তাই সেলসে চলে গেলাম, এখন ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসছে, সেই ডাটাটা তাকে আমরা দেবো না, যে দেখো তোমার ওয়েবসাইটে আমরা সেলস ক্যাম্পেইন করলাম 1 মাস, বা ধরেন 15 দিন করলেন, 15 দিনে আপনি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসলে ধরেন যে 400, সেই ডাটাটা তো আপনি পিক্সেলের মাধ্যমে দেখতে পারবেন, ক্লায়েন্টকে দেখাবেন, এই যে দেখো 15 দিনে 400 অডিয়েন্স আমাদের ওয়েবসাইটের মধ্যে আসছে। কিন্তু এমন হলো যে 400 জন আসছে, প্রোডাক্ট সেল হচ্ছে 10টা, সেক্ষেত্রে তো রেশিও কম হচ্ছে 2.5%। সেক্ষেত্রে যদি আমাকে বলেন যে আমি তো ওইভাবে যেটা আশা করছিলাম সেক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে তাকে কোনো জবাব দিতে হয় অবশ্যই। সেক্ষেত্রে কি বুঝাবো? এটা আচ্ছা,
সেক্ষেত্রে বোঝানোর বিষয়টা হচ্ছে যে আমরা এই যে 400 জন অডিয়েন্স আসবে, সেখান থেকে 10টা সেল হয়েছে, এই 10টা যদি সেল আসে এতে পাকা লাগা যাবে, সত্যি এতে পাকা লাগা যাবে। কারণ একটা সেলস ক্যাম্পেইনে কখনোই মানে একটা ক্যাম্পেইন করেই কখনো 10টা সেল আনা যায় না। আমাদের একদম প্র্যাকটিক্যাল, আমরা তো এগুলোই করি। যদি 10টা আসে পাগলা খুশি হয়, সেই খুশি হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে যদি কম হয়, এখন কোনো ক্লায়েন্ট বলতেছে মাত্র 400 জন আসলে, ব্যাপার কি 400 জন অডিয়েন্স আসলে আমার 10টা সেল হলো কেন? সেক্ষেত্রে আমার এখানে কী কী সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে, দেখো যে তোমার এই বিজনেস এই প্রোডাক্টের অ্যাড মানুষ এই 400 জন অডিয়েন্সে দেখছে, 400 জনই প্রথম দেখলো। তো এখান থেকে সবার কাছে তো ট্রাস্ট হবে না তোমার বিজনেসের জন্য, তোর প্রোডাক্টের জন্য। কোয়ালিটি তোমার আগে থেকে কেউ জানে না তোমার বিজনেস সম্পর্কে, বুঝলেন? এইভাবে যদি বলে দেন তোমার কথা তো ঠিকই। তাহলে আমাদের কোন প্রসেসে যাওয়া উচিত? যদি আমরা বেশি যদি সেল জেনারেট করতে চাই, তাহলে আমাদের আগে অ্যাওয়ারনেস করতে হবে। আমাদের আগে আপনার তোমার প্রোডাক্ট, হ্যাঁ এটাই ভালো রেজাল্ট পাবে। কিন্তু ওই যে ক্লায়েন্টের বাজেট কম থাকে, সেগুলো তো আপনি এইভাবে বললে তাদের আবার আসলে মন গলাতে পারবে না। তো ভাই তার বাজেটই তো কম, তখন তার কাছে সরাসরি সেলসে চলে যেতে হবে। সেলসে চলে গেলেন কিন্তু প্রোডাক্ট পারচেস হয়নি, ধরেন 400 অডিয়েন্স আছে, কোনো একটা অডিয়েন্সে কিনেনি, হতেই পারে। তাই ও 400 অডিয়েন্স আসলে একটাও কিনলো না। এখন তারপরে আমাদের প্রসেসটা কি? তারপরে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করবো। 400 জন আসছে, ওই 400 জন সিলেক্ট করেই আমরা ক্যাম্পেইনটা করবো। তখন বারবার তার কাছে ক্যাম্পেইনটা যাবে। হতে পারে সে এখন কিনলো না, 10 দিন পর কিনবে, 10 দিন পর তার টাকা হবে। বিষয়গুলো এরকম। তো এই রিমার্কেটিং আমরা একটা সেলস ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস করলেন, এইভাবেও আসলে সেলস হয় না। রিমার্কেটিং ক্যাম্পেইনটা সেলসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই রিমার্কেটিং ক্যাম্পেইনটা অডিয়েন্সের কাছে বারবার ধরে যায়। এগুলো পরে আমাদের আরও মানে 5-6টা 7টা ক্লাসের পর আমরা তো কেবল অবজেক্টিভগুলো জানলাম যে কোনটা কখন করতে হয়, কেন করতে হবে, আমরা সবাই দেখবো, অ্যাওয়ারনেস দেবো। তাহলে আমরা একটু অ্যাওয়ারনেস শুরুই করি। অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কন্টিনিউ করলাম। তাহলে একটা ক্যাম্পেইনের 3টা পার্ট। একটা হলো ক্যাম্পেইন সেটিং পার্ট, তারপরে হচ্ছে অ্যাড সেট পার্ট, আর একটা হচ্ছে অ্যাড পার্ট। 3টা পার্ট। তাহলে এই 3টা পার্ট যদি আমরা সম্পূর্ণ করি, সম্পূর্ণ করে যদি পাবলিশে ক্লিক করি, ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এখন কীভাবে সম্পূর্ণ করতে হবে আসলে সেই বিষয় নিয়ে কথা বলি। 19 বেজে গেছে, আর তাহলে কথা না বলি, বুঝছেন? এই পর্যন্ত থাক। আমরা আগামীকাল একদম এই অ্যাওয়ারনেসের শুরু থেকে শুরু করবো, সময় নেই, নাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আবার ভাগ হয়ে যাবে আরেকটা ক্লাসের মধ্যে। 19 বেজে গেছে। কোশ্চেন আছে কারো? কোশ্চেন নেই? ইনস্ট্যান্ট রিপ্লাইতে আমরা এই অ্যাডসের মধ্যেই আমার এঙ্গেজমেন্টে দেখবো আমরা সেটা। তারপর কোনো কোশ্চেন নাই? তারপর জয় ভাই, মানে স্যার কেমন আছে? তোমার যে গৌড় স্যার, আমি তো মূলত বাউরা হাই স্কুল থেকেই আমার আমি তোমার হাই স্কুল শেষ করছি বাউরা 13। আমরা তো আমি প্রথম দিন আপনাকে বলেছিলাম যে আপনাকে আমাকে চেনা লাগে। আমি তো জানি যে আপনি আমার 2 বছর সিনিয়র, এটা আমার জানাই আছে। তারপর হচ্ছে পুরম স্যার ধুতরিয়া কলেজ থেকে আমার ইন্টার শেষ। বাসায় আমার কাকি না, কিন্তু আমি ছোট থেকে ছিলাম হচ্ছে বাউরায়, ওইখানে আমার নানার বাসা। এই পর্যন্ত ওখান থেকে আর কি। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, কোশ্চেন যেহেতু নাই, তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক তেমন একটা থাকতেছে না, নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকবে। তারপর হলো